সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্যাশন রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। মানুষ বরাবরই সৌন্দর্য পাগল, আর তাই মানুষ সুন্দরকে বেছে নেয়। নিজেকে সবার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার ইচ্ছা থেকে মানুষ সৌন্দর্য চর্চা করে। পোশাক কেবল একটি পরিধানযোগ্য বস্তু নয়, এটি হলো একটি ভাষা। প্রসাধনী হচ্ছে দেহের বাইরের পরিচর্যা এবং সৌন্দর্যের মূল উৎস কিন্তু দেহের ভেতর। তাই বাইরের পরিচর্যার সঙ্গে দেহের ভেতরের পরিচর্যাও প্রয়োজন। কিছু অভ্যাস বা সতর্কতাই কিন্তু আমাদেরকে দেবে সুস্থ, সুন্দর এবং আকর্ষণীয় অবয়ব। সৌন্দর্যের আদ্যপান্ত নিয়ে এই ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। দর্শক, এবারে আমরা জেনে নেব কিছু ঘরোয়া টিপস। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। পরিষ্কার পরিচ্ছন্ন করার একটি রুটিন অনুসরণ করুন। প্রতিদিন সামান্য পরিমাণে পরিষ্কার করুন যাতে বড় ময়লা জমে না থাকে। আগে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলুন। পরিষ্কার করবার আগে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেললে কাজ সহজ হবে। সঠিক পরিষ্কারের উপকরণ ব্যবহার করুন। বিভিন্ন পৃষ্ঠের জন্য বিভিন্ন ধরনের ক্লিনার প্রয়োজন, যেমন কাঠ, কাঁচ, স্টেইনলেস স্টিল। উপর থেকে নিচে পরিষ্কার করুন। আগে উচ্চতায় থাকা স্থানগুলো শেলফ, কাউন্টার পরিষ্কার করুন যাতে ধুলো নিচে পড়ে এবং নিচের অংশ পরে পরিষ্কার করুন। মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। এটি সাধারণ কাপড়ের তুলনায় ধুলো এবং ময়লা ভালোভাবে ধরে রাখে। পরিষ্কার করার সরঞ্জাম হাতের কাছে রাখুন। দ্রুত কাজের জন্য সমস্ত উপকরণ একসঙ্গে সংরক্ষণ করুন। প্রাকৃতিক ক্লিনার ব্যবহার করুন। ভিনেগার, বেকিং সোডা এবং লেবু অনেক পরিষ্কারের কাজে দারুণভাবে কাজ করে। পরিষ্কার করার পণ্য কিছুক্ষণ বসতে দিন। ক্লিনার স্প্রে করার পর কয়েক মিনিট অপেক্ষা করুন, তারপর মুছুন যাতে ভালো ফল পাওয়া যায়। দর্শক, এই পর্যায়ে শুনবো একজন এক্সপার্টের কথা। এখন রমজান মাস চলছে, আমি আপনাদেরকে আজকে স্বাস্থ্য বিষয়ক কিছু পরামর্শ দিব। দেওয়ার আগে আমি আপনাদেরকে রমজান সম্পর্কে একটি সায়েন্টিফিক এটার উপকার সম্পর্কে একটু সায়েন্টিফিক একটা তত্ত্ব বা কিছু ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি। রমজান মাসে যে ফাস্টিং আমরা করি এটা কিন্তু আসলে খুবই সায়েন্টিফিক এবং বিজ্ঞানসম্মত, এবং এই ব্যাপারে কিন্তু একজন নোবেল পুরস্কারও পেয়েছেন এটা আবিষ্কার করে, যে রমজান মাসে যে ফাস্টিং করা হয় এতে অটোফেজি বলে একটা প্রক্রিয়া আমাদের শরীরে তৈরি হয়, যেটার মাধ্যমে দেখা যায় যে আমাদের কোষে এবং রক্তে অনেক রকমের বর্জ্য পদার্থ তৈরি হয়, সেগুলো আমরা পরিশোধন করতে পারি। তো এতে করে দেখা যায় যে এই বছরের এক মাস যদি আমরা রোজা রাখি, বছরের অন্য মাসগুলো আমরা অনেক সুস্থ থাকতে পারবো, এবং এইজিংয়ের যে প্রক্রিয়া আছে এগুলোকে কিন্তু আমরা অনেকটাই রোধ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রমজান মাস আমাদের জন্য আসলে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিকভাবে এবং চিকিৎসা বিজ্ঞানের পক্ষ থেকেও আমি বলবো যে এটা অনেক বেশি উপকারী। তবে রমজান মাসের মানে যেভাবে আমরা ফাস্টিংটা করব এটার কিন্তু আসলে একটা নিয়ম আছে। আমরা যেভাবে আসলে করি দেখা যায় যে আমরা অনেক বেশি খাওয়া দাওয়া, ভোজন বিলাসী হয়ে যাই ইফতারের ক্ষেত্রে এবং সেহরির ক্ষেত্রে। অনেকে সেহরিতেও পার্টিতে যায়, তাহলে যে অ্যাকচুয়ালি রোজার যে মাহাত্ম্যটা এটা হয় না, এবং শারীরিকভাবে যে উপকার সেটা কিন্তু আমরা আসলে পাবো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে খাবারের ক্ষেত্রে ভাজা পোড়া বলি, যেগুলো আমরা আসলে আমাদের ট্র্যাডিশন, বাংলাদেশের যে ট্র্যাডিশন, বুট, বড়া, ছোলা, এগুলো কিন্তু শরীরের জন্য ভালো না, কারণ ট্রান্সফ্যাট তৈরি হয়। আমরা অনেকেই ট্রান্সফ্যাটের ব্যাপারে জানি, যেটা শরীরের জন্য আসলে খুবই ক্ষতিকর একটা কোলেস্টেরল, এবং এটা নানা রকমের সমস্যা তৈরি করে, হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তার সাথে সাথে অ্যাসিডিটি বা আমাদের যে জ্বালাপোড়া, বুক জ্বালাপোড়া সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো আমরা যেটা করতে পারি, আমরা খাওয়ার ক্ষেত্রে আগে বলি, প্রথমে আমরা খেজুর দিয়ে, যাদের ডায়াবেটিস নেই, খেজুর দিয়ে আমরা রোজাটা ভাঙতে পারি, কারণ খেজুরের মধ্যে কিন্তু খুব ভালো একটা রেডি সোর্স অফ এনার্জি সুগার আছে, যেটা আমাদেরকে ইমিডিয়েটলি শক্তি প্রদান করতে পারে। তো খেজুরের পরে আমরা যেটা করতে পারি যে আমরা প্রচুর পরিমাণে পানি খাবো। শরবত চিনি দিয়ে না খেয়ে আমরা সরাসরি ফলের জুস খেতে পারি, এবং আমরা এরপরে যে নর্মালি যে আমরা ভাতটা খাই রাতের খাবার, সেটা কিন্তু আমরা খেয়ে ফেলতে পারি। ভাজা পোড়াগুলো আমি বলবো যে একদম বাদ দিতে বলছি না, যে কখনোই খাবো না, হয়তো কোনো একটা অনুষ্ঠান হলো, কোনো একটা ইফতার পার্টি হলো, কিন্তু একদম প্রতিদিন যাতে আমরা এটা না রাখি, কারণ এতে নানা রকমের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।
এরপর আমি যেটা বলবো, পানির ক্ষেত্রে বলবো যে ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত অ্যাটলিস্ট আপনাদের 10 গ্লাস পানি খেতে হবে, অথবা আমরা বলতে পারি 2.5 লিটারের মতন অ্যাটলিস্ট খেতে হবে পানি। কারো যদি পানি বিষয়ে কোনো রেস্ট্রিকশন থাকে সেটা আলাদা, কিন্তু ইন জেনারেল সবাইকে আমাদের এই ধরনের পরামর্শই থাকে। তা না হলে কিন্তু পানি শূন্যতা থেকে নানা রকম স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। দর্শক, বিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এই পর্যায়ে যাব ছোট্ট একটা বিরতিতে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি বিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্বে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। আপনারা জানেন, বিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের প্রতি পর্বে আমাদের সাথে স্টুডিওতে থাকেন একজন আমন্ত্রিত অতিথি। আজকে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী পর্ণা দাস হিমাদ্রিতা। আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। প্রথমেই আপনার কাছে জানতে চাই, আমরা আসলে সৌন্দর্যের অনেক সংজ্ঞা শুনেছি, পৃথিবীতে অনেক সংজ্ঞা এসেছে, আর এক একটা ব্যক্তির কাছে সৌন্দর্যের সংজ্ঞা এক এক রকম। আপনার কাছে, হিমাদ্রিতার কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা কি? আমার কাছে, আমি যদি ছোট্ট করে বলি তাহলে মনের সৌন্দর্য আমার কাছে সবথেকে বেশি সৌন্দর্য। ইনার বিউটি। একদম তাই, মানে এক কথায় শেষ। হ্যাঁ, যারা আসলে মনের ভেতরটা সুন্দর না, তার বাইরের কোনো কিছু হয়তো বা সুন্দর হয় না। যে মনের ভেতর থেকে খুব সুন্দর মনে করে বা তার হিংসে কিংবা তার খারাপ লাগাটা দেখায় না, সেটাই সবথেকে বড় বেশি সুন্দর। অনেক ধন্যবাদ। আর যদি আমরা বাহ্যিক সৌন্দর্যের কথা বলি, যে আপনাকে দেখতে পাচ্ছি একটা গ্রিন কালার শাড়ি পরেছেন, খুব সুন্দর লাগছে, ছোট্ট করে কপালে একটা টিপ দেয়া, এই যে নিজেকে প্রেজেন্টেবল রাখাটা, সুন্দর রাখাটা। আর যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনার নিশ্চয়ই লাইভ অনেক প্রোগ্রাম করতে হয়, অনেক দর্শক শ্রোতার কাছাকাছি, খুব কাছাকাছি আসলে যেতে হয়, সেই ক্ষেত্রে নিজের সৌন্দর্যটা, বাহ্যিক সৌন্দর্যটা কিভাবে মেনটেন করেন? আমি বলি কি যে আমি আমার জন্য বাঁচি, শুধু আমার জন্য বাঁচি বলি, আমি আমাকে ভালোবাসি, এবং আমি আমাকে ভালোবাসি বলে এই যে গ্রিন কালার শাড়ি পরেছি, একটা টিপ পরেছি, শুধুমাত্র আমি আমাকে ভালোবেসে। আমার কাজগুলো হয়তো দর্শকদের জন্য, আমার কাজগুলো নিয়ে তারা জাজ করতে পারে, কিন্তু এই যে সৌন্দর্য বা সুন্দর হয়ে থাকাটা, সেটা নিজেকে ভালোবাসার জন্য। হ্যাঁ, একদম। সৌন্দর্য মেনটেন করবার ক্ষেত্রে খাওয়া দাওয়া, লাইফস্টাইল, অনেক কিছু মেনটেন করতে হয় আসলে ফিট রাখতে হলে নিজেকে। সেই ক্ষেত্রে কি কোনো স্পেসিফিক ডায়েট প্ল্যান বা কোনো কিছু, জিম, ওয়ার্কআউট, কোনো কিছু কি করা হয়? সত্যি বলতে আমি কিছুই করি না, খুবই আলসে। ন্যাচারাল বিউটি। খুবই আলসে, কিন্তু মানুষ দেখলে মনে করে যে আমি অনেক কিছু করি, আসলে কিছুই করি না, আমি খুবই আলসে এই দিক দিয়ে। আমি কিছুদিন জিমে যাই, কিছুদিন যাই না, কিছুদিন যাই কিছুদিন যাই না, এভাবেই আমার চলতে থাকে। মানে মাঝে মধ্যে যাওয়া হয়, ওয়ার্কআউটটা করা হয়? সেটা করা হয়, তবে খুব বেশি আমি যেটা করি সেটা হচ্ছে গানের চর্চাটা খুব বেশি ভালোবাসি। আমার মনে হয়, হ্যাঁ, আমার মনে হয় কি ওইটা করলে আমার কাছে সবকিছু চলে আসবে। মানে নিজের ভালোবাসার জায়গাটাকে ঠিক রাখতে হবে। একদম। খাবার দাবারের ক্ষেত্রে কি কোনো রুটিন ফলো করা হয়? ইদানিং আমি ভাতটা একটু কমিয়ে দিয়েছি, আমি ভাত খুবই পছন্দ করি, তো সেখান থেকে একটু কমিয়ে দিয়েছি, যদিও কষ্ট হচ্ছে তবুও কমিয়ে দিয়েছি, কারণ ওজনটা বেড়ে যায়। মানে নিজেকে তো একটু ফিট রাখতেই হবে, একদম তাই, সেই প্রচেষ্টা থেকে। হ্যাঁ, কারণ হয়েছে কি, এখন আমি যদি একটু পেছনের কথায় যাই, যে আমাদের নানি দাদি যারা ছিলেন, তারা না সেই আমলে এত ভালো ভালো সবজি খেয়েছেন, সব তাজা ছিল, সবকিছু কিন্তু ভালো ছিল। আর এখন এত ফরমালিন, এত কিছু দিয়ে না আমরা আসলে সেই পুষ্টিকর খাবারটা কিন্তু সঠিকভাবে পাচ্ছি না। একদম। সেই কারণে আমাদের আসলে চাইলেও আমরা বেশি ভালো খাবার ওভাবে গ্রহণ করা যায় না। হ্যাঁ, করা যায় না, এবং আমাদেরকে মেইনটেইন করতে হয়। একদম। একটু কাজের প্রসঙ্গে আসি। আপনি তো একদম পুরোদস্তুর একজন সঙ্গীত শিল্পী। এই সঙ্গীতের জীবনটা কিভাবে শুরু হলো? সঙ্গীতের জীবনটা আমি বলবো, আমার দাদা, তার দাদা এবং তারও দাদা সবাই গান করতেন। কেউ তবলা বাজাতেন, কেউ গান করতেন, কেউ তানপুরা বাজাতেন, কেউ সেতার বাজাতেন। পুরো পরিবারটাই সংস্কৃতিময়। হ্যাঁ, এবং আমার ঘুম ভাঙতো আমার বাবার গান শুনে, আমার মা গান শুনতে থাকেন। তো এই যে ঘরোয়া একটা পরিবেশ, ওখান থেকেই আমার জন্ম হয়েছে। তো আমি যখন স্কুলে পড়তাম, আমার মনে আছে একদম ছোটবেলা থেকে, ছুটি তো পেতাম না, বাবার সরকারি চাকরি ছিলেন, তো সেই জায়গা থেকে শুক্র আর শনিবারটা ছুটি থাকতো। তখন আমরা চিন্তা করতাম, আমরা 3 ভাই বোন, যে ঘুমানোর একটা সুযোগ শুক্র আর শনিবার, সেটাও হতো না, একদম আসর জমতো একটা গানের। তো ওখান থেকেই আমার ভালোবাসা, ভালো লাগা সবকিছু।
এখন বর্তমানে কোনো কাজ কি পাইপলাইনে আছে? হ্যাঁ, অবশ্যই, কারণ যেহেতু গান করছি, আমরা গানের শিল্পীরা মানে কখনো না কখনো কোনো না কোনো ভাবে গানের সঙ্গে লেগেই থাকি। তো সেই জায়গা থেকে আমার একটা বড় স্বপ্ন ছিল যে ওপার বাংলার কিছু শিল্পীর সঙ্গে আমার কিছু না কিছু একটু জড়িয়ে থাকবে কাজ করার। হ্যাঁ, একদম খুবই ইচ্ছে ছিল। তো সেইটা আমি আস্তে আস্তে একটু একটু টুকটুক করে পূরণ করছি। রিসেন্টলি আমি গান করে এসেছি শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু, উদিত নারায়ণ, জাভেদ আলী, শান্দা এবং নচিকেতা তাদের সঙ্গে। একদম অনেক বড় মানের সব শিল্পীদের সাথে তো কাজ করা হয়ে গেছে, আরো কি কোনো স্বপ্ন বাকি আছে? আসলে এই অবধি আমি আমার স্বপ্নটাকে রেখে দিয়েছি। আমি যা ভাবি আসলে সেভাবে হয় না, যা হয় হুট করে হয়ে যায়। এখন আমি স্বপ্ন দেখা বাদ দিয়ে দিয়েছি। আসলে প্ল্যান ছাড়া যে জিনিসগুলো হয় সেগুলোই ভালো হয়। একদমই তাই। এবং আমার লাইফে যেগুলো হয়েছে, যে কাজগুলো হয়েছে এবং যেগুলো খুব সাকসেসফুল হয়েছে, সেগুলো আসলে প্ল্যান ছাড়াই হয়েছে। বাহ, রেডিও চলচ্চিত্রে আপনি প্লেব্যাক করেছেন, সেই অভিজ্ঞতাটা একটু ছোট্ট করে আমাদের সাথে যদি শেয়ার করেন। রেডিও চলচ্চিত্র আমার জন্য না অনেক বড় কিছু। এই অর্থে বলবো যে ছোটবেলায় যখন আমি মুক্তিযুদ্ধ নিয়ে পড়তাম, তখন আমার খুব ইচ্ছে হতো যে ওই সময় যদি আমি থাকতাম, তাহলে আমি যদি তাদেরকে একটু সাহায্য করতে পারতাম, একটু যদি তাদের সাথে যদি কোনো না কোনো ভাবে হ্যাঁ থাকা যেত। তো সেখান থেকে না আমার একটা স্বপ্ন ছিল, আমি যদি কখনো প্লেব্যাকের সুযোগ পাই তাহলে আমি দেশের জন্য গান করব। তো সেই স্বপ্ন থেকে আসলে সেটা না কেমন করে যেন হয়ে গেল হুট করে। ওই যে বললাম যে আমার যা হয় সব হুট করেই হয়ে যায়। তো হঠাৎ করে একটা সুযোগ চলে এলো এবং আমি রেডিও মুভিতে প্লেব্যাকে আমি গান করার সুযোগ পেলাম। এবং সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, আমার মায়ের খুব পছন্দের শিল্পী রিয়াজ ভাইয়া, তো উনি এই মুভিতে ছিলেন এবং আমার গানের খুব প্রশংসা করেছেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আসলে স্পৃহা বেড়েছে। এবং তার সাথে আমি এই গানটি করার পরে আমেরিকাতে সবাই শুনেছেন এবং চলচ্চিত্র ওখানে দর্শক শ্রোতাদের কাছ থেকে খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, এবং আমি দুবাই থেকে এই গানটা নিয়ে অ্যাওয়ার্ড পেয়েছি। বাহ, অসাধারণ। এত কথা যখন গান নিয়ে শুনছি, দুই লাইন গান যদি না শুনি হিমাদ্রিতার কণ্ঠে তাহলে পরিপূর্ণতা আসছে না। একটু দুই লাইন গান যদি আমাদের আজকের দর্শকদের জন্য। খুবই পছন্দের একটি গান, চেষ্টা করছি। অনেক ধন্যবাদ হিমাদ্রিতা আপনাকে, আমাদের এই আয়োজনে এসেছেন এবং আপনার সাথে গল্প করেও আমার ভীষণ ভালো লাগলো। শুভকামনা সবসময়। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের আয়োজনের কোনো অংশ আপনারা যদি মিস করে থাকেন তা দেখে নিতে পারেন দেশ টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন।